আজকে মানে 6 নম্বর ক্লাস, তাই না? ক্লাস 6। আমরা গত দিন এরকম পড়তেছিলাম যে পিনা বা স্পোরোফিলের নিচের কিনারায় কি থাকে? সোরাস থাকে। উভয় কিনারায়, কিন্তু কিনারায় বলতেছি, পিনার কিনারায়, উভয় কিনারায় কি থাকে? সোরাস থাকে। তাই সোরাস গুলো কিন্তু অ্যাকচুয়ালি বাদামি বর্ণের, আমরা এগুলো লিখবো। তো এখানে বাদামি বর্ণের যে সুরাস গুলো থাকে, আমি এখানে গোলাপি দেখাইতেছি, এটা হলো সুরাস, এটা সুরাস। তাহলে এটা সুরাস, সুরাস, এই সুরাস হলো বাদামি বর্ণের, ঠিক আছে? লেখা রাখো বাদামি বর্ণের এবং দেখতে অনেকটা কিডনি শেপ বা বৃত্তাকার। লেখো এটা বাদামি বর্ণের এবং কি বৃত্তাকার। এই সুরাসের ভিতরে, এই সুরাসকে যদি আমরা জুম করি, আমরা দেখবো সুরাসের ভিতরে অসংখ্য কি থাকে? স্পোরাঞ্জিয়া থাকে। এই সুরাসের ভিতরে থাকে স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়ার ক্ষেত্রে দেখা যায় স্পোরাঞ্জিয়ার একটা বৃন্ত থাকে, একটা বুটা থাকে এবং একটা ক্যাপসিউল থাকে। উপর দিকে থাকে একটা ক্যাপসিউল, ঠিক আছে? একটা বৃন্ত থাকে, একটা কি থাকে? ক্যাপসিউল থাকে। তো ক্যাপসিউলের এখানে দেখবো আমরা দুই ধরনের কোষ আছে। তার যে ক্যাপসিউল, ক্যাপসিউলের দুই ধরনের কোষ আছে। কিছু কিছু কোষ আছে কোষপ্রাচীর খুবই পুরু, কিছু কিছু কোষ আছে কোষপ্রাচীর খুবই পুরু, এবং কিছু কিছু কোষ আছে তার কোষপ্রাচীরটা পাতলা। তার কোষপ্রাচীর কেমন? তার কোষপ্রাচীর পাতলা। এই জায়গাটার মধ্যে আমরা দেখবো যে তার কোষপ্রাচীর পাতলা। দেখো আমরা কি আঁকতেছি? এটা স্পোরাঞ্জিয়া আঁকতেছি। স্পোরাঞ্জিয়ার এই যে কালো কালারে যে রাখলাম, এখানে কোষপ্রাচীরটা পাতলা। আচ্ছা, পুরাটুকুকে আমরা বলতেছি, এইটুকুর নাম ক্যাপসিউল। পুরাটা জিনিসটার নাম, এটার নাম এইটুকু কি? পুরাটা হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুল বা ক্যাপসিউল, ক্যাপসুল। আর এটাকে বলতেছি আমরা বৃন্ত। এই যে নিচের টুকুকে আমরা বলতেছি বৃন্ত বা বুটা। আচ্ছা, বলো এই পুরা চিত্রটা কার? এটা কার চিত্র? স্পোরাঞ্জিয়া। দেখো স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়া। দেখো পেস লাগাবা না, স্পোরাঞ্জিয়া। আচ্ছা, স্পোরাঞ্জিয়ার ভিতর থেকে একটু পরে তো স্পোর তৈরি হবে না? স্পোরাঞ্জিয়ার ভিতরে কি তৈরি হবে? একটু পরে স্পোর তৈরি হবে। তো দেখো আনজিয়া, আনজিয়া কথা তোমরা পড়ছো, এনজিও, এনজিও প্লাস্টি পড়ছো না? আবার এনজিও স্পার্ম, আবৃতবীজী মানে কি? এনজিও স্পার্ম, বীজ ফল দ্বারা আবৃত, তার মানে ঢাকা। পাত্র, তাহলে কি বীজটার পাত্র কি ফল না? আবার রক্তগুলা ধারণ করে কে? রক্তনালী। তাহলে রক্তনালীকে আমরা বলি এনজিও। তাহলে রক্তনালীর বায়োলজিক্যাল নাম কি? এনজিও। এনজিও শব্দের তো ধারক, এনজিও শব্দের তো কি? ধারক। দেখো রক্তগুলাকে ধারণ করতেছে কি? রক্তনালী। তার মানে রক্তনালী হচ্ছে ধারক, এনজিও। আবার বীজটাকে, আবৃতবীজের ক্ষেত্রে বীজটাকে ধারণ করে কে? ফল। বীজ কার ভিতরে রাখা থাকে? ফলের ভিতরে। তাহলে ফলটা কি পাত্র বা ধারক না? তার ভিতরে বীজ বসানো থাকে, তাহলে ফলটা হচ্ছে কি? ধারক, আবৃতবীজের ক্ষেত্রে। এরকম স্পোর গুলার ধারক কে? স্পোরাঞ্জিয়া। এই যে দেখো এনজিয়া বা এনজিও মানে কি? ধারক। তাহলে এখানে স্পোরের ধারক, এখানে কি হবে? স্পোর, স্পোরের ধারক। এনজিয়া মানে কি? ধারক বা পাত্র বা কৌটা। আর স্পোর তো স্পোরি, রেণু, অর্থাৎ রেণু গুলার বা স্পোর গুলার ধারককে বলে স্পোরাঞ্জিয়া। আর সুরাস উৎপন্নকারী পাতাকে কি বলে? স্পোরোফিল। তোমরা তো জানোই ফিল মানে কি? পাতা, তাই না? পেস লাগবে? পেস লাগবে না। ফিল শব্দের অর্থ কিন্তু পাতা, পি এইচ ওয়াই ডাবল এল। ফিল মানে পাতা, এই যে পি এইচ ওয়াই ডাবল এল, ফিল শব্দের অর্থ হলো পাতা। তাহলে যে পাতায় সুরাস থাকে বা যে পাতার মধ্যে তোমার স্পোর উৎপন্ন হবে, ওই পাতাটাকে বলে স্পোরোফিল। আর স্পোরাঞ্জিয়া তাহলে কি? স্পোর যেখানে থাকে, যে কৌটার মধ্যে স্পোর থাকে তাকে বলে স্পোরাঞ্জিয়া। এই যে দেখো এই যে এটার ভিতরে, হ্যাঁ এই যে স্পোরাঞ্জিয়া, ওটার ভিতরে কিন্তু পরবর্তীতে স্পোর তৈরি হবে। একটু পরে দেখবো স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষের পরে কি তৈরি হবে? স্পোর তৈরি হবে। আচ্ছা, এখন দেখো এইখানে আমরা কিছু কোষ আছে। দেখো ক্যাপসিউল, ক্যাপসিউলের কিছু কোষ, ক্যাপসিউলের কিছু কোষ খেয়াল করো। ক্যাপসিউলের কিছু কোষের মধ্যে কোষপ্রাচীরটা খুব পুরু ছিল, ওইটাকে বলে এনুলাস, এনুলাস পার্ট, এনুলাস। আর যেখানে পাতলা ছিল ওইটাকে আমরা বলি স্টোমিয়াম। আচ্ছা, স্টোমিয়াম। একটা জিনিস খেয়াল করো, ফাটবে কোন জায়গায়? পুরো জায়গায় নাকি পাতলা জায়গায়? এটার ভিতরে স্পোর তৈরি হবে। সাপোজ এর ভিতরে ধরো স্পোর তৈরি হইলো, এটা স্পোর, কালোটা স্পোর। এই স্পোরটা ওটার ভিতর থেকে, পাত্রের ভিতর থেকে কি ফেটে বের হবে, বের হতে হবে?
কোন জায়গাটা ফাটবে? উত্তর হচ্ছে পাতলা জায়গাটা, এই যে এই জায়গাটা ফাটবে। আচ্ছা বলো তো, কোনো কিছু বের হয় কি মুখ দিয়া? মুখ, ছিদ্র। এই যে স্টোমা মানে কিন্তু মাউথ। তোমরা পড়ছো না হাইডার ক্ষেত্রে? হাইডা মুখ দিয়া খাবার খায়, আবার ওই দিক দিয়ে কি বের করে, ওটার নাম কি ছিল? হাইপোস্টোম। স্টোম মানে কি? মাউথ। স্টোম মানে কি? ছিদ্র, ওপেনিং। ওপেনিং, বুঝছো? যে পথে কোনো কিছু ঢুকে বের হয় ওটাকে বলে কি? স্টোমা। স্টোমা। তুমি আরো পড়ছো নেতোস্টোমাটা। তাহলে স্টোমা শব্দটা কি? স্টোমা শব্দের অর্থ কি? মাউথ, মুখ। মুখ, ওরাল অথবা স্টোমা শব্দের অর্থ হলো মুখ। তাহলে স্টোমিয়াম, ঠিক আছে? স্টোমিয়াম, স্টোমিয়াম, স্টোমিয়াম এটাই কিন্তু বিদীর্ণ হবে। তাহলে ফাটবে, ফাটবে কোনটা, বিদীর্ণ হবে কোনটা? স্টোমিয়াম। বিদীর্ণ হয়ে কি বের হয়ে আসবে? স্পোর বের হয়ে আসবে। এখন কথা হচ্ছে কেন বিদীর্ণ হয়? যখন এটার ভিতরে স্পোর মাতৃকোষ থেকে অনেকগুলো স্পোর তৈরি হবে, দেন এখানে পানির অভাব পড়ে। এই পানির অভাবে, পানির অভাবে কোন অংশটা ফাটে? পাতলা অংশটা, যেখানে কোষপাতিটা পাতলা অর্থাৎ স্টোমিয়াম অংশটা ফাটে। বিদীর্ণ হয় কোন অংশ? স্টোমিয়াম অংশ। এখানে কোষপাতির কেমন, এটা কেমন বলতো? পাতলা। এটা কেমন? পাতলা। আর এনুলাস পার্টটা কেমন? পুরু। এটা কিন্তু মনে রাখতে হবে। আর কেন ফাটে বলতো? কেন বিদীর্ণ হয়? পানির অভাবে। পানির অভাবে। স্পোরাঞ্জিয়াতে যখন পানির অভাব দেখা দেয় তখন কিন্তু এটা ফাটে। আচ্ছা এখন দেখো, ওই যে ক্যাপসুল, এখন ক্যাপসুলটাকে আমি একটু জুম করি, ক্যাপসুলটাকে একটু জুম করি, দেখো এই যে ক্যাপসুলটা, ক্যাপসুলটাকে আমি একটু জুম করতেছি, দেখো এটা বৃন্ত, এটা ক্যাপসুল। এই যে ক্যাপসুল, এটার ভিতরে তৈরি হবে স্পোর মাতৃকোষ। হ্যাঁ, এখানে থাকবে কি? স্পোর মাতৃকোষ। এখানে স্পোর মাতৃকোষ থাকবে কয়টা? 16টা। এটার নাম ধরো স্পোর মাতৃকোষ দিলাম, এটার নাম স্পোর মাতৃকোষ। গতদিন আমরা একটা ক্রম লিখে দিয়েছিলাম, এখানে লিখছি আমরা স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষ কিন্তু 2n। স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ কেমন? অবশ্যই 2n। দেখো 2n। এখানে কয়টা স্পোর মাতৃকোষ থাকে জানো? 16টা। আমি একটু হিসাবে পড়ে যাইতেছি। স্পোর মাতৃকোষে ঘটে মায়োসিস, স্পোর মাতৃকোষে ঘটে মায়োসিস। আর মায়োসিস ঘটলে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? 4টা। এবং কোষগুলো হয়ে যাবে কি? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক। 2n ছিল, এখন হয়ে যাবে কি? n। তৈরি করবে স্পোর। তাহলে স্পোর মাতৃকোষগুলা বিভাজিত হইয়া তৈরি করবে হ্যাপ্লয়েড স্পোর। স্পোর কিন্তু হ্যাপ্লয়েড এইখানে, ঠিক আছে? স্পোর হ্যাপ্লয়েড হতে পারে, কখনো কখনো ডিপ্লয়েডও হয়। তো এইখানে স্পোরটা কি? হ্যাপ্লয়েড। স্পোর মাতৃকোষে ঘটছে মায়োসিস, এটা প্রশ্ন আসতে পারে। আর এটা কি তৈরি করলো? স্পোর তৈরি করলো। আচ্ছা খেয়াল করো, আগের সবগুলো ছিল 2n। তারা যদি মূল দেহ 2n, পাতা 2n, স্পোরোফিল 2n, স্পোরঞ্জিয়া 2n, সুরাস 2n, যাই কিছু হলো স্পোর মাতৃকোষ, এগুলো সব 2n। সর্বপ্রথম n কি? মানে তারা কিন্তু 2n দশা ছাইরা এখন কোথায় এসে পড়ছে? n দশায়। n দশাটাকে আমরা বলি কি? গ্যামিটোফাইটিক। আর আগের দশা 2n গুলোকে কি বলছি? স্পোরোফাইটিক। তাহলে বলো তো, গ্যামিটোফাইটিক দশার প্রথম কোষের নাম কি? মানে প্রথম কি n পাইলা? স্পোর পাইলা। তাহলে এটা গ্যামেটোফাইটিক দশার প্রথম কোষ। আমাদের আছে, আমরা আসবো। আচ্ছা, স্পোর মাতৃকোষ থাকে 16টা। আপাতত মনে রাখো, স্পোর মাতৃকোষ একটা, একটা কিসের ভিতরে? স্পোরাঞ্জিয়ার ভিতরে। স্পোর মাতৃকোষ কয়টা থাকে? 16টা। এখন বলো তো, 16টা যদি স্পোর মাতৃকোষ থাকে, মায়োসিস করলে 16টা থেকে কয়টা কোষ পাওয়া যাবে? 4 গুণ 64টা। তাহলে তুমি একটা স্পোরাঞ্জিয়ার ভিতর থেকে, একটা স্পোরাঞ্জিয়ার ভিতর থেকে কতগুলা স্পোর পাবা? 64টা। স্পোর গুলা কই থাকতেছে? স্পোরাঞ্জিয়ার ভিতরে। এজন্য এটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়ার নাম কেন স্পোরাঞ্জিয়া? আঞ্জিয়া মানে কি? এনজিও। এনজিও, এনজিও মানে ধারক। আবৃত বীজি। ফলের ভিতরে বীজ থাকে না? ফলের ভিতরে কি বীজ থাকে? তাহলে বীজটাকে ঢেকে রাখছে কে? ফল। তাহলে ওইটা কি? তার ফলটা হচ্ছে তার ধারক, বীজের ধারক। এরকম ভাবে স্পোরের ধারক কে? স্পোরাঞ্জিয়া। এই যে আঞ্জিয়া বা এনজিও মানে ধারক, ঠিক আছে? তাহলে একটা স্পোরাঞ্জিয়ার ভিতরে স্পোর মাতৃকোষ কয়টা থাকে? 16টি। কয়টি? 16টি। তাহলে তুমি স্পোর পাবা কয়টি? 64টি। স্পোর পাবো আমরা 64টি। একটা স্পোরাঞ্জিয়া হতে আমরা 64টা স্পোর পাবো। দেখো আরেকবার বলি, পাতা স্পোরোফিল। স্পোরোফিলের কোন কিনারায়? নিচের কিনারায়। নিচের কিনারায় কি তৈরি হয়? অনেকগুলো সুরাজ। সুরাজগুলো কি বর্ণের? বাদামি বর্ণের, বৃক্কাকার। এই সুরাসের ভিতরে থাকে অসংখ্য কি? স্পোরাঞ্জিয়া। তোমাকে যদি কখনো সুরাস কাকে বলে প্রশ্ন করে, ক নাম্বার আসতে পারে? তুমি বলবা স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে সুরাস বলে, কারণ অনেকগুলো স্পোরাঞ্জিয়া একত্রিত কি তৈরি করে? সুরাস তৈরি করে। এই যে সুরাস, এই সুরাসটার ভিতরে থাকবে অসংখ্য কি?
স্পোরাঞ্জিয়া, এগুলো ধরো স্পোরাঞ্জিয়া। তাহলে একটা স্পোরাঞ্জিয়ার ক্ষেত্রে থাকে একটা বৃন্ত, উপরের দিকে ক্যাপসিউল থাকে। ক্যাপসিউলকে আবার দুই ভাগে ভাগ করি, পুরো কুশপ্রাচীরযুক্ত অ্যানুলাস এবং পাতলা কুশপ্রাচীরযুক্ত স্টোমিয়াম। স্টোমা মানে মাউথ, এই জায়গাটায় কি হবে, বিদীর্ণ হবে, মুখ দিয়েই তো বের হবে। তাহলে বলতো স্পোর কোন দিক দিয়ে বের হবে, স্টোমিয়াম অঞ্চল দিয়া। আর এটা পাতলা, এটা পানির অভাবে ফেটে যায়। যখন এই যে অনেকগুলো স্পোর তৈরি হয়ে গেল, হ্যাঁ, স্পোরাঞ্জিয়ার ভিতরে 64টা স্পোর, তখন এখানে পানির অভাব দেখা দেবে, পানির অভাবে এটা বের হয়ে আসবে, ফাইটা যাবে কোন অংশটা, স্টোমিয়াম অংশটা। আচ্ছা, স্পোর মাতৃকোষ কিন্তু 2n, আর এখানে যেহেতু মায়োসিস হচ্ছে, পরে যাওয়া হবে এটা কি, স্পোরটা হবে কি হ্যাপ্লয়েড। তাহলে আগের শব্দশা, স্পোর মাতৃকোষের আগের শব্দশা ছিল 2n, আর সর্বপ্রথম n কি, স্পোর। তাহলে কখন যদি প্রশ্ন করে যে কি ফাইটিক, গ্যামিটোফাইটিক, গ্যামিটোফাইটিক দশার প্রথম কোষের নাম কি, এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পোর। আচ্ছা, আর বলতো স্পোরোফাইটিক মানে কি 2n না, 2n পাইতে পারি আমরা কখন, শুক্রাণু নির্মাণ মিললে, শুক্রাণু নির্মাণ মিললে তোমার 2n পাই। তাহলে যদি বলে স্পোরোফাইটিক দশার প্রথম কোষের নাম কি, অবশ্যই জাইগোট, এটা কনস্ট্যান্ট মনে রাখবা। যদি বলে 2n দশার প্রথম ধাপের নাম কি, অবশ্যই শুক্রাণু ডিম্বাণু মিললেই তো 2n হবে, শুক্রাণু n ডিম্বাণু n। তাহলে শুক্রাণু ডিম্বাণু যখন মিলে তখন কি হয়, জাইগোট। তাহলে জাইগোটটা হলো কি 2n, অর্থাৎ স্পোরোফাইটিক দশার প্রথম কোষ। আর গ্যামিটোফাইটিক দশার প্রথম কোষের নাম কি, এইখানে স্পোর। ঠিক আছে, এটা কিন্তু কি স্পোর, এটা মনে রাখবা। আচ্ছা, এখন তোমাদের বেসে মানে আমি 3D দেখাইছিলাম না, একটু দেখাই দেই। দেখো এই যে কথাগুলো বললাম এইখানেই আমি একটু 3D তে দেখাই দিই, তাহলে একটু মনে রাখতে সুবিধা হবে। দেখো একটা ফার্নের কি পিনা, এটার নাম কি, এগুলোর নাম কি পিনা, তাই না? পুরোটার নাম কি, যৌগিক পাতা, যৌগিক পাতা। এটা পিনার কোন কিনারায় দেখো তো, নিচের কিনারায়। কোন কিনারায়, নিচের কিনারায়। কি এগুলা বাদামি বর্ণের সুরাজ, একটা সুরাজ। এ দেখো পিনার মধ্যে একটা পিনাকে জুম করে দেখাই, একটা পিনা দেখি আমরা। দেখো একটা পিনার মধ্যে বলতো এক কিনারায় নাকি দুই কিনারায়, দুই কিনারায়। নিম্নতকের দুই কিনারায় কি আছে, সুরাজ আছে, সুরাজ আছে। সুরাজের ভিতরে কি থাকে, স্পোরাঞ্জিয়া। এই দেখো একটা স্পোরাঞ্জিয়াকে দেখাইতেছি, এই যে দেখো স্পোরাঞ্জিয়া ফাটছে কোন জায়গায়, স্টোমিয়াম অঞ্চলে। কেন ফাটছে, পানির অভাবে। ভিতর থেকে কি বের হইছে, স্পোর। হ্যাঁ, স্পোর গুলো উৎপন্ন হয়েছে স্পোর মাতৃকোষ থেকে। কয়টা স্পোর মাতৃকোষ থেকে, 16টা। তাহলে স্পোর তৈরি হবে 64টা। আচ্ছা, এই দেখো স্পোর গুলা, এখন স্পোর গুলো অঙ্কুরিত হবে, মানে এটা পড়বে, পরে মাটিতে পড়বে। মাটিতে পড়লে সে হৃৎপিণ্ডাকার একটা জিনিস গঠন করবে, তার নাম হচ্ছে প্রোথ্যালাস। তোমরা পড়ছো, মশের ক্ষেত্রে স্পোর অঙ্কুরিত হয়ে তৈরি করে কি, থ্যালাস বা প্রোটোনেমা। আর ফার্নের ক্ষেত্রে স্পোর অঙ্কুরিত হয়ে তৈরি করে প্রোথ্যালাস। তাহলে এটা কি আকারে, দেখো হৃৎপিণ্ডাকার। এই যে এখানে একটা খাজ আছে, তাহলে এটা দেখতে লাভের মতো না, অনেকটা কিসের মতো, লাভ শেপ। এটা দেখতে অনেকটা কি, লাভ শেপ। এজন্য এটাকে আমরা বলতেছি প্রোথ্যালাস। তাহলে স্পোর অঙ্কুরিত হয়ে কি তৈরি করে, প্রোথ্যালাস তৈরি করে। স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস তৈরি করে। আচ্ছা, এটা হলো আমাদের এই যে প্রোথ্যালাসটা, এটা কি শেপ, লাভ শেপ। দেখো একটা হৃৎপিণ্ডাকার এবং কি সবুজ। আচ্ছা, আমি এখানে আসবো। আচ্ছা, তো আমরা 3D দেখলাম, এখন আমরা বই দেখব। চলো, আমরা পড়তেছি জনন, অযৌন জনন, বুঝছো, অযৌন জনন। দেখো একটা পড়াও আমাদের আনন্দ না। আচ্ছা, আমি আরেকটা জিনিস পড়াই নেই, সেটা হচ্ছে ফলস ইন্ড্রোসিয়াম। আমরা যখন বৈশিষ্ট্য পড়ছিলাম, একটা বৈশিষ্ট্য বাদ দিছিলাম, ওই যে ইয়ার মধ্যে টেরিসের বৈশিষ্ট্য যখন পড়ছি, একটা বৈশিষ্ট্য বলছিলাম, দুইটা বৈশিষ্ট্য বলছিলাম, পরে পড়বো। এর মধ্যে একটা অলরেডি পড়ে ফেলছি। দেখো স্পোরাঞ্জি একত্রিত হয়ে পত্রকের কিনারায় কি তৈরি করে, সুরাস, এটা পড়ে ফেলছি। এদের স্পোর গুলো হোমোস্পোর। হ্যাঁ, মুখ টুমুখ দেখছি, এই যে পয়েন্টটা বাদ আছে। প্রোথ্যালাস, স্পোর অঙ্কুরিত হয়ে কি তৈরি করে, প্রোথ্যালাস। এটা হৃৎপিণ্ডাকার সবুজ, পড়ছি, সবুজ হৃৎপিণ্ডাকার এবং সহবাসী। সহবাসী বলতে একটু পরে বুঝবা, এখানে স্ত্রী পুরুষ উভয়, আর্কিগোনিয়াম এন্থেরিডিয়াম উভয় এটার মধ্যে তৈরি হয়। এই যে হৃৎপিণ্ডাকার যে শেপটা দেখছো, প্রোথ্যালাস, এটার মধ্যে আর্কিগোনিয়াম থাকে, এটার মধ্যে এন্থেরিডিয়াম থাকে, মানে পুরুষ এবং স্ত্রী একসাথে বসবাস করে। এটাকে বলে সহবাসী বা উভলিঙ্গী। সহবাসীর একটা নাম কি, উভলিঙ্গী। আচ্ছা, তারপর দেখো একটা পয়েন্ট বাদ গেছে, ফলস ইন্ডোস্ট্রিয়াম। এখন জিনিসটা একটু বুঝাই দেই, ফলস ইন্ডোস্ট্রিয়াম কি। সাপোজ এটা একটা পিনা, এই পুরোটা একটা পিনা, বুঝছো, একটা পিনা। এখন পিনার কিনারা আছে না, কিনারার মধ্যে কি থাকে, সুরাজ থাকে। তো নিম্নতকে কি থাকে, সুরাজ থাকে। তো এইটা কি করে জানো, এইটা অল্প একটু এরকম অবতল বা ডাকটির মতো হয়ে থাকে, মানে পিনাটা একেবারে এরকম স্ট্রেট থাকে না, কিনারার পাটটা এরকম একটু কি থাকে, বাইকা থাকে, একটু এরকম কি থাকে, বাইকা থাকে। তাহলে এইটার মধ্যে কি স্পোর্টটা কি থাকবে, ডাকা থাকবে, বুঝছো। তাহলে এটা কি অনেক সব ডাকটি না, পিনার কিনারাটা তাহলে কিসের মতো ব্যবহৃত হইতেছে, ডাকটির মতো। এই যে এটা নর্মাল পজিশন, এটা কি করবে, কিনারাটা, পিনার কিনারাটা একটু কি হয়ে থাকবে,
বাজ হয়ে থাকবে। তাহলে এটা কিন্তু অল্প একটু ডাকটির মতো কাজ করতেছে। এটা কি ফুলটা রেখে ফেলছে? অল্প একটু ডাকছে না, আংশিক ডাকছে। তাহলে এটা কি? ফলস। এটাকে বলে ইন্ড্রোসিয়াম, ফলস ইন্ড্রোসিয়াম। ইন্ড্রোসিয়াম মানে ডাক না, আর ফলস মানে কি, যেহেতু পুরোটা ডাকে নাই, অল্প একটু ডাকছে, এটাকে বলে ফলস ইন্ড্রোসিয়াম। তাহলে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম বলতে ওই যে সুরাসের গুচ্ছকে বোঝাইতেছে। সুরাসের, সুরাসের ভিতরে যেটা থাকে আর কি, স্পোরাঞ্জিয়াম। ফলস ইন্ডোস্ট্রিয়াম দিয়ে ডাক না থাকে, অর্থাৎ সুরাস গুলার ভিতরে যে স্পোরাঞ্জিয়া গুলো আছে একই কথা, সুরাস ডাকা থাকে বা স্পোরাঞ্জিয়া ডাকি থাকে একই কথা, বুঝছো? আচ্ছা, ফলস ইন্ডোস্ট্রিয়াম দিয়ে কি থাকে? ডাকা থাকে। তাহলে ফলস ইন্ডোস্ট্রিয়াম কি? পিনার কিনারা একটু কি হয়ে থাকে? বাজ হয়ে থাকে, এটাকে বলে ফলস ইন্ডোস্ট্রিয়াম। তাহলে ফলস ইন্ডোস্ট্রিয়াম কার পার্ট? পিনার পার্ট। পিনারটা যখন একটু বাজ হয়ে থাকে ওটাকে বলে ফলস ইন্ডোস্ট্রিয়াম। এটার সাথে আবার সার্সিনেট বার্নেশনের পেস লাগায় না। সার্সিনেট বার্নেশন হচ্ছে কচি পাতা একেবারে কুণ্ডলিত থাকে, আর এগুলো হচ্ছে বড় বড় পাতাগুলা কিনারা কি থাকে? একটু বাজ হয়ে থাকে, বুঝছো? এটাকে বলে ফলস ইন্ডোসিয়াম। তাহলে ফলস ইন্ডোসিয়ামকে কিন্তু আমরা বুঝে ফেলছি। এখন থ্রিডিতে যে একটু আগে যেটা দেখাইলাম, এটাই দেখো আমরা জননের মধ্যে একেবারে সেম টু সেম কথাগুলো বলছে। আমি জাস্ট তোমাকে এখন দেখাই দিব, সেম টু সেম কথাগুলো বলছে। টেরিসের জনন, এই যে অজন জননে যাই আমরা, দেখো ঠিকঠাক আছে ভিডিও? ওকে, দেখো অজন জনন, এটা কিন্তু পরীক্ষা আসবে, অবশ্যই সিকিউ আসবে, এটা সতর্ক হয়ে দেখো। দেখো, স্পোর সৃষ্টির মাধ্যমে অজন জনন হয়। একটু আগে দেখলাম ব্লাস্টের স্টেজ কি ছিল, মায়োসিসের পরে স্পোর। আচ্ছা, তারপর দেখো টেরিসের পরিণত, অবশ্যই টেরিস পরিণত হলে পত্রক বা পিনার নিম্নতকে, কুন্তকে, নিম্নতকে একদিকে না দুই দিকেই? দুই দিকেই, দুই দিকেই ক্ষুদ্র ক্ষুদ্র স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়া তৈরি হয়, স্পোরাঞ্জিয়া তৈরি হয়। পরে স্পোরাঞ্জিয়া গুলো একত্রে থাকলে ওটাকে সুরাজ বলে, বুঝছো? সুরাজ একটা অবস্থা, যখন স্পোরাঞ্জিয়া গুলো একত্রে থাকে ওই গুচ্ছটাকে বলে কি? সুরাজ। আচ্ছা, স্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। এজন্যই তো তার নাম কি? স্পোরাঞ্জিয়া, স্পোরের ধারক। স্পোরাঞ্জিয়ার বাংলা কি? স্পোরের ধারক। এনজিও, আনজিয়া, এনজিও আনজিয়া। আচ্ছা, স্পোরের ধারক। এরা অজন জনন করে, স্পোরাঞ্জিয়াম গুচ্ছাকারে অবস্থান করে। স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে কি বলে? সুরাজ বলে। আচ্ছা, প্রতিটি সুরাজ দেখতে বাদামি বর্ণের দেখাইছি, ছবির মধ্যে কি ছিল? ছবির মধ্যে কিন্তু বাদামি বর্ণের ছিল, এবং কি বৃক্কাকার। আচ্ছা, অমরা কি এটা একটু বলি, মনে রাখবা। যে জায়গা থেকে, হ্যাঁ, যে জায়গা থেকে, যেরকম গর্ভাশয়ের ক্ষেত্রে দেখো, এটা গর্ভাশয়, সাপোজ এটা গর্ভাশয়, এটা ধরো গর্ভাশয়, গর্ভাশয় থেকে যিনি কি তৈরি হয়েছিল? ডিম্বক, মনে আছে? গর্ভাশয় থেকে তৈরি হয় কি? ডিম্বক। দেখো তো এটার গঠনটা অনেকটা ডিম্বকের মতোই না? স্পোরাঞ্জিয়ামের গঠনটা কেমন? একটা ডিম্বকের মতো না? একটা বিন্দু আছে, একটা ক্যাপসুল আছে, ডিম্বকের মতোই। কিন্তু মনে রাখবা, ডিম্বক গুলা গর্ভাশয়ের যেখান থেকে তৈরি হয়েছে, যেখানে যে কোষগুলো আছে, হ্যাঁ, গর্ভাশয়ের কোষ, অথবা আমাদের মায়ের ক্ষেত্রে যে জরায়ু আছে, জরায়ু, সাপোজ এটা জরায়ু, জরায়ুর প্রাচীর থেকে একটা নালী তৈরি হয়, যেটা বাচ্চার নাভির সাথে কি থাকে? কানেক্ট থাকে, তাই তো? বাচ্চার নাভির সাথে কানেক্ট থাকে না? দেখো, জরায়ুর যে কোষগুলা, জরায়ুর যে কোষগুলা থেকে এই যে বৃন্তটা বা বুটাটা বসানো বা উৎপন্ন হয়েছে, এই যে ডিম্বকটা, ডিম্বকটা গর্ভাশয়ের যে কোষগুলা থেকে তৈরি হয়েছে, ওই ওই কোষগুলাকে, অর্থাৎ গর্ভাশয়ের কোষগুলাকে বা জরায়ুর কোষগুলাকে আমরা অমরা বলি। মানুষের ক্ষেত্রে অমরা আছে, উদ্ভিদের ক্ষেত্রে অমরা আছে। তাহলে অমরা হলো এই যে এই বৃন্তটা, এক কথায় শেষ, এই বৃন্তটা যে কোষগুলা থেকে উৎপন্ন বা বসানো, গোড়াটা যেখানে বসানো না, ওই বসানোর যে আশেপাশে কোষগুলো আছে, ওই আশেপাশের কোষগুলোকে অমরা বলে। তাহলে এই যে এখানে গর্ভাশয়ের কোষগুলো যে আছে, গর্ভাশয়ের কোষগুলো একটু রূপান্তরিত হয়ে গেছে, স্পেশালাইজড হয়েছে। গুড়ার মধ্যে যে কোষগুলো থাকে এটাকে আমরা কি বলি? অমরা বলি। তাহলে বলা যায় না যে স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়া, এটা ধরো স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়া গুলা যেখান থেকে উৎপন্ন হয় ওই গুড়ার কোষগুলাকে কি বলে? অমরা বলে। অথবা যে দেখো ব্রণটা, ব্রণটা জরায়ুর যে কোষগুলোর সাথে লাগানো, মানে গুড়াটা যে কোষের সাথে লাগানো, ওই জরায়ুর কোষগুলাকে আমরা কি বলি? অমরা বলি। অর্থাৎ অমরা হইছে গোড়ার দিকের কোষগুলা, যেখানে সে কানেক্টেড বা সংযুক্ত, হ্যাঁ, এটাকে আমরা বলি অমরা। দেখো কি বলছে, কি বলছে? অমরা কোথায়? যে দেখো কি, দেখো, যে টিস্যু হতে স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয় তাকে কি বলে? অমরা। একটু আগে দেখাইলাম, সে যেখান থেকে যুক্ত, ওই যেখানে যুক্ত বা গুড়াটা যেখানে যুক্ত, ওই কিছু কোষকে, ওই কিছু কোষকে আমরা কি বলি? অমরা বলি। অর্থাৎ গুড়ার কোষগুলাকে কি বলে? অমরা বলে। হ্যাঁ, যে টিস্যু হতে স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয় তাদেরকে অমরা বলে। এটা লাগবে না, ক নাম্বারে আসতে পারে সর্বোচ্চ। তারপর দেখো কি বলছে,
পিনার কিনারার ভেতরের দিকে একটু বেঁকে, পিনার কিনারাগুলো একটু বেঁকে থাকে, এদেরকে আমরা বলি কি, সুরাজগুলোকে ডেকে রাখে। এই ডাকনিটাকে কি বলে? ফলস ইন্ড্রোসিয়াম। ইন্ড্রোসিয়াম মানে ডাকনি, ফলস মানে কি একেবারে তো ডাকে নাই, হালকা একটু ডেকে রাখছে, ইটস কল্ড ফলস ইন্ড্রোসিয়াম। সুরাজ উৎপন্নকারী পাতাকে স্পোরোফিল বলে। মুখস্থের জিনিস, ফিল মানে কি পাতা, মুখস্থ জিনিসটা। সুরাজ উৎপন্নকারী পাতাকে, উত্তর তো ইনি বইলাই দিছে। এখানে যে অপশন গুলো দেখবে, স্পোরোফিল, স্পোরাঞ্জিয়া, স্পোর মাতৃকোষ, স্পোর, তাহলে তুমি অবশ্যই কি বলবো, ফিল মানে পাতা, মুখস্থের জিনিস না তো এটা। এগুলা বেসিক বুঝলে এগুলো ফানি বাদ, আর যারা বেসিক বুঝবে না তারা তো মুখস্থ করবে। এই যে এই লাইন বারবার বলবে, সুরাজ উৎপন্নের পাতা, সুরাজ উৎপন্ন করে পাতাকে, সুরাজ উৎপন্ন করে পাতাকে, এগুলো মনে থাকবে না কোনোদিন, এগুলো পড়ার মধ্যে পড়ে না। পরিণত স্পোরাঞ্জিয়াম একটি বিন্ত, হ্যাঁ একটা বিন্ত আছে, বলতেছে গঠনটা কি, স্পোরাঞ্জিয়ামের গঠনটা কি, একটা বিন্ত থাকে, এটা বায়োলজিক্যাল নামটা দেখবা, এটাকে ফোর বলে, এবং একটি উপবৃত্তাকার কি থাকে, ক্যাপসিউল থাকে, ক্যাপসিউল থাকে উপবৃত্তাকার বলছে। ক্যাপসিউল, বৃন্তের মাথায় ক্যাপসিউল অবস্থিত। ক্যাপসিউলের মধ্যে তিনটা পার্ট আছে, এখানে একটু ভুল বলছে, যে ক্যাপসিউলের তিনটা পার্ট থাকে না, টোটালি তিনটা পার্ট থাকে আর কি। একটা একটা স্পোরোফিলের টোটালি তিনটা পার্ট, এনুলাস, স্টোমিয়াম এবং বৃন্ত, বুঝছো, তিনটা পার্টিত ছিল, নিচে বৃন্ত, তারপর কি স্টোমিয়াম, আর কি ছিল এনুলাস। এই দুইটাকে, এনুলাস এবং স্টোমিয়ামকে একত্রে কি বলে, ক্যাপসিউল বলে। দেখাইছি কিন্তু আমি, কিন্তু ক্যাপসিউল লিখে দুইটা ব্রাঞ্চ করছিলাম, ক্যাপসিউল লিখে কিন্তু আমি দুইটা ভাগ করছিলাম। এই যে দেখো, এই যে ক্যাপসিউল লেখা, এই যে এনুলাস এবং কি স্টোমিয়াম, তাহলে এই দুইটাকে কি বলে, ক্যাপসিউল। মানে একটা কি আছে, বৃন্ত আছে। তাহলে টোটালি চিন্তা করলে কয়টা পার্ট, তিনটা পার্ট। দেখো এইগুলাই বলছে, ক্যাপসিউল, এনুলাস, এনুলাস মানে কি, যে মোটা মোটাগুলা, এরা কি পুরু এবং কাইটিন যুক্ত, এরা প্রাণীগ্রাহী, লাগবে না। স্টোমিয়ামের মধ্যে রাখবা, এরা কি পাতলা কোষপ্রাচীর এবং বলয়াকার কোষ থাকে। স্পোর নির্গমের সময় এই অংশটা কি হয়ে যায়, ফেটে যায় এবং স্পোর নির্গত হয়। কেন ফাটে জানি, পানির অভাবে। আর বৃন্ত তো দেখলাই, যে স্পোরাঞ্জিয়ামের গোড়ায় একটি খাটো বৃন্ত। দেখো তারাই বলতেছে স্পোরাঞ্জিয়ামের গোড়ার মধ্যে একটা বৃন্ত থাকে, আবার এইখানে বলতেছে যে ক্যাপসুলের তিনটা পার্ট। দেখছো এখানে একটু সমস্যা আছে, বুঝছো, এটা বলা উচিত ছিল স্পোরাঞ্জিয়ামে তিনটা পার্ট, তাই না, ক্যাপসুলের তিনটা পার্ট না, ক্যাপসুলের পার্ট কিন্তু দুইটা। আচ্ছা দেখো চিত্র দেখো, এটার নাম কি, ফলস ইন্ড্রোসিয়াম। ওই যে পিনাটা কি আছে, একটু বাইকা আছে, এটা কিন্তু পিনার বাঁকা অংশটা। এটা কিন্তু তুমি মনে করো না যে পিনার আগা, পিনার পাশগুলা যে আছে, পাশগুলা কিন্তু একটু বেঁকে আছে, তুমি এটা মনে করো না আবার আগা বাইকা আছে, পাশগুলা কি আছে, বাইকা আছে। পিনার, এটা ধরো পিনা, এটা হচ্ছে পিনার আগা, এটা এভাবে, এটা কি এভাবে বাইকা আছে না, এই যে পাশগুলা যে আছে, পাশগুলা এরকম ভাবে বাইকা আছে। আচ্ছা এটার নাম কি, ফলস ইন্ডোসিয়াম। শেষ, স্পোরাঞ্জিয়া গুলাকে ডাইকা রাখছে। আর স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে আমরা কি বলতে পারি, সুরাজ বলতে পারি। তাহলে সেই সুরাজ গুলাকে ডাইকা রাখছে বলতে পারো, অথবা বলতে পারো কি স্পোরাঞ্জিয়া গুলাকে কে রাখছে, ডাইকা রাখছে। স্পোরাঞ্জিয়ামের পার্ট দেখাইছে, এই যে দুইটার নাম, এই যে দেখো, এই দেখো, এই দুইটার নাম কি, ক্যাপসুল। ক্যাপসুলের কয়টা পার্ট, দুইটা পার্ট, এনুলাস, আর নিচে আছে কি বৃন্ত। আর এটার ভিতরে তৈরি হবে স্পোর মাতৃকোষ, ওইখান থেকে স্পোর। একটা স্পোর মাতৃকোষ থেকে কয়টা স্পোর তৈরি হবে, চারটা। এজন্য একটা বলছি আমি, একটা থেকে কয়টা, চারটা। তাহলে এই জন্য একটা কথা বলা আছে, দেখো এগুলো হচ্ছে রেণু, রেণু চতুষ্টয়। তাহলে একটা স্পোর মাতৃকোষ থেকে যেহেতু চারটা হইতেছে, চারটা না একসাথে থাকে, এজন্য এটাকে বলে রেণু চতুষ্টয়। আর এখানে টোটাল মাতৃকোষ কয়টা, 16টা। তাহলে টোটালি পাবো একটা, একটা স্পোরোফিল থেকে টোটালি স্পোর পাবো কয়টা, 64টা। দেখো কোন অংশ ফাটছে বলতো, স্টোমিয়াম অংশ ফাটছে, স্টোমিয়াম অংশ ফাইটে গিয়া স্পোর গুলা বের হয়ে আসছে, 64টা স্পোর বের হয়ে আসবে, পানির অভাবে ফাটছিল। সহজ না, একটাও কিন্তু কঠিন না। দেখো কিভাবে বিস্তার লাভ করে, এখানে বলছে স্পোর মাতৃকোষ কি, ডিপ্লয়েড। স্পোর মাতৃকোষ কি, ডিপ্লয়েড। প্রতিটি স্পোরাঞ্জিয়ামে কয়টা স্পোর মাতৃকোষ থাকে, 16টা। এই স্পোর মাতৃকোষ গুলার মধ্যে স্পোর তৈরি হবে যা কি, হ্যাপ্লয়েড স্পোর। স্পোর গুলা কেমন, হ্যাপ্লয়েড। আচ্ছা একটা স্পোরাঞ্জিয়াম থেকে কয়টা স্পোর তৈরি হবে, 64টা। স্পোর গুলা বাদামি বর্ণের। তোমাকে আমি একটা চূড়ান্ত বুদ্ধি শিখাই দিই, মূল দেহ সবুজ, আর যদি কোনো কিছু অন্য কিছু কিছু বলে, যদি বলে যে থ্যালাস কি, এটা তো মূল দেহ, পুরো জিনিসটা পাতার মতো দেখতে, এটা হচ্ছে কি সবুজ। আর অন্য কোনো পার্টের নাম বললে বাদামি দেখা যাবে, যেরকম রেমেন্টাম বা শল্কপত্র বাদামি, তারপর একটু সুরাজ বাদামি, স্পোর গুলা কেমন বাদামি। অন্য কোনো উত্তর থাকলে বাদামি কালার, বুঝছো। মূলদেহ সবুজ, আর অন্য কোনো ছোট ছোট যদি মূলদেহের ভিতরে যে অর্গান গুলো আছে ওইগুলোর কথা বলে তাহলে বাদামি, শেষ, বাদামি বর্ণের। এবং একই বৈশিষ্ট্য, মানে সবগুলাকে হোমোস্পোরাস বলছে। এগুলো দ্বিস্তরী, জার্ম পর্যন্ত থাকে, পানি ধারণ করে, মুক্ত মুখ করে শুষ্ক, স্পোরাঞ্জিয়াম শুষ্ক হয়ে ফেটে যায়, হ্যাঁ। তারপরে এনুলাসে টান পরে স্পোরগুলো বেরিয়ে আসে। এটাই বলছে যে পানির অভাব দেখা দিলে এনুলাসে টান পরে, যার পর কি ওই স্টোমিয়ামটা ফাইটা যায়,
তারপর এনুলাস এদিকে সেদিকে নাড়াচাড়া করলে এগুলো ছিটকে পড়ে, হ্যাঁ, স্পোরের বিস্তার ঘটে, মাটিতে পড়ে, বাইরে ছিটকে পড়ে, এটাই বলছি। তারপর বলছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ। গ্যামেটোফাইটিক দশাটা নাম বলতেছে, দেখো স্পোর কিন্তু প্রথম কি গ্যামেটোফাইটিক, টেরিসের স্পোরোফাইট থেকে সৃষ্ট, মানে 2n থেকে সৃষ্ট হয়েছে কি n, স্পোর গ্যামেটোফাইটের প্রথম কোষ, এটা আমি বলছি একটু আগেও যে গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম কি স্পোর, আর স্পোরোফাইটিকের প্রথম কোষের নাম কি জাইগোট, জাইগোটের অপর নাম কি ওস্পোর, জাইগোটের অপর নাম কি ওস্পোর, সামনে আছে এটা ওস্পোর। দেখো তারপর এই যে এটা বড় হইলে একটা হৃৎপিণ্ড আকৃতির কি তৈরি করবে, অঙ্কুরিত হইলে হৃৎপিণ্ড আকার একটা সবুজ অঙ্গ সৃষ্টি করবে, এইটাকে আমরা বলি কি প্রোথ্যালাস। এটা কেমন হৃৎপিণ্ড আকার, এটা কেমন হৃৎপিণ্ড আকার। এখন আমরা এটার একটা ছবি আঁকবো, দেখো লিখো, এটা লাগবে। এখন যেটা লাগতে পড়তেছি না প্রোথ্যালাস, এই প্রোথ্যালাস অবশ্যই তোমার পরীক্ষায় আসবে। প্রোথ্যালাস, প্রোথ্যালাস এটা সিকি এর জন্য মাস্ট ইম্পর্টেন্ট। বলো প্রোথ্যালাস আসে কই থেকে, স্পোর থেকে, এটা লাভ শেপ। আচ্ছা আমি এমনি লিখি, লাভের মতো লিখি, লাভ শেপ, এটা লাভ শেপ হৃৎপিণ্ডাকার। তাহলে প্রোথ্যালাস সম্পর্কে আমি এখানে কয়েকটা তথ্য লিখি। এরা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড। এরা হৃৎপিণ্ডাকার মানে হার্ট শেপ, হৃৎপিণ্ডাকার। দেখতে জানি কিসের মতো, সবুজ, দেখতে কিসের মতো সবুজ, সবুজ, এরা দেখতে সবুজ। আমরা কিন্তু 3তে দেখাই যাচ্ছি তোমাদের, এই যে দেখো এটা কি কালার, সবুজ কালার। কিসের মতো দেখতে, হৃৎপিণ্ডাকার। মূল কাণ্ড পাতা নাই, মূল কাণ্ড পাতা নাই, এটার মধ্যে মূল কাণ্ড পাতা নাই। এখন একটা জিনিস খেয়াল করবা, থামো, মশের ক্ষেত্রে খেয়াল করো, মশের ক্ষেত্রে নিচে ছিল কি কি থ্যালয়েড এন, আর উপরে একটা ক্যাপসুল তৈরি হয়েছিল, এটা ছিল কি 2n। ক্যাপসুলটা পুরাটা একটা স্টিক দ্বারা যুক্ত ছিল, পুরাটা কিন্তু নিচের উপর নির্ভরশীল ছিল, কারণ পানিটা নিয়ে পাওয়ার জন্য তার কি এই স্টিকটা দরকার। স্টিকটা কাটা দিলে কি তার কোনো অস্তিত্ব থাকতো না। এজন্য আমরা বলছিলাম উপরের দশাটা মানে 2n দশাটা মশের ক্ষেত্রে n এর উপর মানে নিচের উপর, নিচেরটার উপর কি নির্ভরশীল। বাট এইখানে যে n দশাটা সে কিন্তু কারো উপর নির্ভরশীল না। কারণ কি জানো, সে নিচ থেকে রাইজোয়েট তৈরি করবে, সে নিচ থেকে রাইজোয়েট তৈরি করবে, এগুলো দিয়ে সে কি করবে পানি তুলবে, সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে, তার মানে সে স্বনির্ভর। তাহলে মশের ক্ষেত্রে ছোট দশা বড়টার উপর নির্ভরশীল হলেও প্রাণের ক্ষেত্রে দুটি দশাই স্বতন্ত্র, কেউ কারো উপর নির্ভরশীল না। কথা বুঝছো? তাহলে এই দশাটা স্বতন্ত্র। এবং এইখানে আমরা দেখবো যে, আচ্ছা এটা লেখো, স্বতন্ত্র, স্বতন্ত্র স্ববুঝি, স্বতন্ত্র স্ববুঝি, অর্থাৎ কেউ কারো উপর এন দশা 2n দশার উপর নির্ভরশীল না। এন দশা 2n স্বতন্ত্র, স্বতন্ত্র মানে কি এন দশা মানে কি গ্যামেটোফাইটিক দশা 2n এর উপর নির্ভরশীল না, নির্ভরশীল না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আচ্ছা এইটা নিচের দিকে, এই যে হৃৎপিণ্ডাকার প্রোথ্যালাস, এটা নিচের দিকে পানি টানি তোলার জন্য এখানে তৈরি হবে রাইজয়েট। কি তৈরি হবে? রাইজয়েট। রাইজয়েট মানে কি রশি, ওয়েট মানে মতো, রশির মতো, রশির মতো যে জিনিসগুলো তৈরি হবে তার নাম রাইজয়েট। মূলের পরিবর্তে উপরের দিকে তৈরি হবে আর্কিগোনিয়াম। এগুলো ফ্লাক্স আকৃতির, আমি এভাবে আঁকতেছি, এগুলো হচ্ছে ফ্লাক্স আকৃতির আর্কিগোনিয়াম। এগুলো কি স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম। আর ছেলেদের যেহেতু দাড়ি থাকে, রাইজয়েট গুলার দড়ি বা রশি, ছেলেগুলার গোলাকার, এটা মনে রাখবা গোলাকার। অনেক এনথেরিডিয়ামের আকৃতি তো অনেক কিছু হইতে পারে, তাই না? বাট তুমি মনে রাখবা কি পড়তেছি আমরা, টেরিস, টেরিসের যে প্রোথ্যালাস আছে এদের যে আর্কিগোনিয়াম এগুলো স্পেশালি গোলাকার হবে। তাহলে এটা হলো পুরুষেরটা, আর কি সরি পুরুষেরটার নাম কি এনথেরিডিয়াম, এটা হলো এনথেরিডিয়াম, এনথেরিডিয়াম, এই যে হৃদয় আছে রেডিয়াম। আর উপরেরটা হলো কি আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম। দেখো তো একই একই জায়গায় দুইটা লিঙ্গ না, একই জায়গায় কি দুইটা লিঙ্গ, অর্থাৎ পুরুষ পার্টটাও আছে স্ত্রী পার্টটাও আছে, একই জায়গায় দুইটা পার্ট, একই জায়গায় দুইটা পার্ট। তার মানে এটাকে আমরা বলবো সহবাসী, এই টার্মটাকে আমরা বলবো উভলিঙ্গী অথবা সহবাসী।
এটাকে বলো উভলিঙ্গী, উভলিঙ্গী বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি কি সহবাসী। সহবাসে বলতে দুইটা জিনিস একই সাথে বাস করতেছে, সহবাসী, উভলিঙ্গী সহবাসী। নিচের দিকে অ্যানথেরিডিয়াম, উপরের দিকে আর্কিগোনিয়াম। আর নিচে অবশ্যই মূলের মতো কি থাকবে, রাইজোয়েড থাকবে। এটা এককোষী না বহুকোষী? প্রোথেলাস এককোষী না বহুকোষী? এককোষী। এবারে অ্যানথেরিডিয়ামের মধ্যে তো কত কত কোষ আছে, রাইজোয়েড কত কত কোষ, রাইজোয়েড তো এককোষী, তাহলে এখানে কতগুলো রাইজোয়েড? পুরো থেলাসটা কি এককোষী? 100% বহুকোষী। তাহলে এরা কি বহুকোষী? পুরা থেলাসটা অবশ্যই বহুকোষী, এটা এককোষী না। অবশ্যই এটা কি এন প্রকৃতির, জ্যামিটোফাইট। আচ্ছা, এখন বলো উপরে কি অ্যানথেরিডিয়াম নাকি আর্কিগোনিয়াম? তোমাদের তো একটা জিনিস মনে আছে, আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু, আর অ্যানথেরিডিয়াম কি শুক্রাণু। শুক্রাণু ডিম্বাণুর কাছে কেন যায়? একটা অ্যাসিডের কারণে। বলছিলাম, নাম বলছিলাম, মেলিক অ্যাসিড। এখন তুমি টেকনিক্যালি এটা মনে রাখতে পারো, মানে এটা ট্রিক্স, জাস্ট ইউনিভার্সাল কোনো ট্রুথ না। মনে রাখবা মেলিক অ্যাসিড যখন কার কাছে যাবে, এখান থেকে কি তৈরি হবে, অ্যানথেরিডিয়াম থেকে কি তৈরি হবে, শুক্রাণু। এটা ধরো শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু, বহু ফ্লাজেলা আছে। হ্যাঁ, এই শুক্রাণু যেরকম বহু ফ্লাজেলা যুক্ত, এই যে এরকম অসংখ্য ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণু। তো এটা যখন কার কাছে যাবে, ডিম্বাণুর কাছে যাবে, তখনই তো নিষেকটা হবে। এখন শুক্রাণু ও ডিম্বাণুর কাছে যাওয়ার জন্য একটা কি দরকার, অ্যাসিড দরকার, তার নাম কি মেলিক অ্যাসিড। আর তুমি মনে রাখতে পারো এদের জন্য, নিষেকের জন্য কি জলীয় মাধ্যম দরকার না? একটু ট্রিক্সটা বুঝো, আমি একটা ট্রিক্স করাইতেছি। এই ছবিটা আঁকার সময় আমার কথা হয়েছে অ্যানথেরিডিয়ামকে তুমি কেন উপরে দিবা না? ভুল হইতে পারে না যে আর্কিগোনিয়ামটা আমি নিচে দিলাম, রাইজোয়েটের কাছে দিলাম, আর অ্যানথেরিডিয়ামকে উপরে দিয়ে দিলাম, ভুল হবে তো? ভুল হবে কিনা? তো ভুল যাতে না হয় আমি একটা ট্রিক শিখাইতেছি তোমাকে। মেলিক অ্যাসিড দরকার নিষেকের জন্য, আর নিষেকের জন্য কি দরকার, জলীয় মাধ্যম দরকার। এখন ধরো এখানে বৃষ্টির পানি পড়লো বা শিশির পড়লো, এখন এইখান থেকে দেখো মেলিক অ্যাসিড কিন্তু কই থাকে, মহিলাতে। মহিলা পার্টে কি থাকে, মেলিক অ্যাসিড থাকে। মেলিক অ্যাসিড কোথা থেকে কোথায় যাবে, মহিলা পার্ট থেকে পুরুষের পার্টে যাবে না? এইখান থেকে নিশ্চিত হবে মেলিক অ্যাসিড। এই মেলিক অ্যাসিডটা পানির সাথে গড়ায়া বৃষ্টির পানি অথবা শিশির কোথায় যাবে, নিচের দিকে যাবে। তুমি এটা ট্রিক্স মনে রাখো, যদি এটা উপর দিকে দিতা, মহিলা পার্টটা এখানে অবস্থিত, তাহলে ধর পানি পড়লো, এটা তো নিচে চলে যাবে, এটা কি উপরে চলে যেতে পারবে? পারবে না। আমি এভাবে মনে রাখি আর কি, কত বুঝছো আমার বিষয়টা, বুঝছো? মানে মেলিক অ্যাসিডটা তো পুরুষের কাছে যাবে, আর মেলিক অ্যাসিড কই থাকে, মহিলাতে। মতে মহিলা, মতে মেলিক অ্যাসিড। তো মেলিক অ্যাসিডটা এবার মনে রাখবা যে মেলিক অ্যাসিডটা, মেলিক অ্যাসিড যদিও এটা প্রোথেলাস, এভাবে এভাবে মানে মনে রাখার জন্য বলতেছি। তো মনে রাখবা যে উপরে দিব মহিলা পার্ট, কারণ এইখান থেকে মেলিক অ্যাসিড নিশ্চিত হবে, বৃষ্টির পানি বা শিশিরের কারণে এই পানিটা গড়ায় নিচের দিকে আসবে, অর্থাৎ পুরুষ পার্টে আসবে। আর আমি পুরুষ পার্টটা উপরে দিয়ে ফেলতাম, তখন কি হতো, মহিলা পার্ট নিচে থাকতো, এখানে থাকতো মহিলা পার্ট, বৃষ্টির পানি পড়লে এটা নিচের দিকে চলে যেত। এটা এমনি মনে রাখার জন্য বলছি। আচ্ছা, তো এইখান থেকে যা পর আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সবুজ, স্বতন্ত্র সবুজী, কেউ কারো উপর নির্ভরশীল না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে, দুইটা লিঙ্গ আছে, উভলিঙ্গী। আর এখানে মনে রাখবো এনথেরিডিয়াম, এখানে তো অনেক আকৃতির পড়ছি, বাট এটা স্পেশালি, হ্যাঁ, আমরা কিন্তু স্পেসিফিক করে ফেলছি। আমরা বলছি মস বা ফার্নের ক্ষেত্রে এনথেরিডিয়ামের আকার আকৃতি অনেক হয়ে গেছে, আমরা কিন্তু পড়তেছি টেরিস, স্পেশাল টেরিস একটা প্রজাতির নাম পড়তেছি আমরা, একটা যে কোনো একটা প্রজাতি। তো এটার ক্ষেত্রে অবশ্যই এটা হবে কি গোলাকার, এটা কি হবে গোলাকার। আর আর এই ইয়ার এডটা মহিলারটা কি অবশ্যই ফ্লাক্স না? মহিলারটা কেমন, অলওয়েজ ফ্লাক্স, এটা তো আমরা আগে থেকে জানি, একটাই ছিল ফ্লাক্স, তাহলে তাদেরটা হচ্ছে ফ্লাক্স আকার। ওকে, লেখা হয়েছে সব? ওকে, দেখো এখন একটু বই দেখাই। দেখো কোথায় ছিলাম, এই যে দেখো প্রোথেলাস। দেখো নিম্নাংশে এককোষী রাইজোইড উৎপন্ন হয়, দেখাইছি রশির মতো। রাইজোইড গুলো মাটির সাথে সংযুক্ত থাকে, মাটি থেকে প্রোথেলাসকে খাদ্য রস সংগ্রহ করে, পানি টানি শোষণ করে দেয়। উপরের দিকে একটা অগ্রস্ত কাজ থাকে, যে লাভের এখানে কি একটা অগ্রস্ত কাজ আছে, এটাকে অগ্রস্ত কাজ দেখাইতে হবে। অগ্রস্ত কাজ আমি লিখি নাই, তোমরা লিখে রাখো, এটা আমি লিখি নাই, লেখো, এটা এটা দেখাইতে হবে, মাস্ট এটা দেখাইতে হবে। অগ্রস্ত কাজ না দেখাইলে তোমাকে নাম্বার দিবে না, ঠিক আছে। অগ্রস্ত কাজ দেখাইতে হবে। অগ্রস্ত কাজ এপিক্যাল নচ থাকে, নচ মানে কাজ, পড়ছো না, কার্ডিয়াক নচ কোন ফুসফুসে থাকে,
বাম ফুসফুসে, কার্ডিয়াক নচ, হৃৎপিণ্ডকে জায়গা দিতে গিয়ে কোন ফুসফুসে? বাম ফুসফুসে, ডাব ব বাম ফুসফুসে। প্রোথ্যালাস কোন বর্ণের? সবুজ বর্ণের। এরা বহুকোষী, কারণ এক রাইজোইডটি তো অনেকগুলা, রাইজোইডটি তো অনেকগুলা কোষ, আবার এনথেরিডিয়াম আর কি বলে এগুলো তো অনেকগুলা, তাহলে কি এগুলো অবশ্যই বহুকোষী। স্বতন্ত্র সবুজী, এন দশা টুয়ের উপর নির্ভরশীল, কেউ কারো উপর নির্ভরশীল না। এখানে মশার ক্ষেত্রে কিন্তু নির্ভরশীল ছিল। সবুজী মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উভলিঙ্গী, একই দেহে দুইটা জননাঙ্গ আছে। এ দেখো কি বলছে, প্রোথ্যালাসের অঙ্কীয় তলে খাজের দিকে যে এপিকাল নচের দিকে কি থাকবে? আর্কিগোনিয়াম, মানে উপরের পাটে যে এখানে। আর পরে রাইজোইডের সাথে মিশ্রিত অবস্থায় থাকবে কি? এনথেরিডিয়াম, পুরুষেরটা নিচে থাকবে। এবং এরা সহবাসী, একই সাথে দুইটা লিঙ্গ থাকে জন্য সহবাসী। এই যে এনথেরিডিয়াম আর উপরের দিকে আর্কিগোনিয়াম, রাইজোইডের সাথে একদম দেখো কাছাকাছি বা মিশিয়ে আছে গেল এটা। তারপর যৌনজনন, এই পর্যন্ত ছিল আমার অযৌনজনন, বুঝছো? অযৌনজনন। তাহলে অযৌনজনন ব্যাখ্যা করতে বললে তোমাকে ওই যে স্পোরোফিল থেকে কোথায় আসতে হবে? প্রোথ্যালাস পর্যন্ত আসতে হবে। পারবা, বইটা একটু পড়বা, দেখবা যে সিকোয়েন্সটা মিলে গেছে, আর আমি যথেষ্ট ভালো বুঝাই দিছি। যৌনজনন কিছুই না, যৌনজনন একদম ইজি। ওই যে এনথেরিডিয়াম আর কি করিয়াম শুক্রাণু তৈরি হবে, দুইটা মিলবে, তার নাম নিষেক। নিষেক হয়ে কি তৈরি করবে? জাইগোট। জাইগোটের অপর নাম কি? উস্পুর। উস্পুর কি? টুয়েন। এই উস্পুরটা আস্তে আস্তে বড় হবে, হ্যাঁ, পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করে ফেলবে। একদম সিম্পল না? পরেরটাও কিন্তু একদম সিম্পল। যৌনজনন তোমাকে আমি পড়াই ফেলছি, এটা জাস্ট আমি দেখাবো এখন। যৌনজনন আলাদা কিছুই না। দেখো, প্রোথ্যালাসে যৌনজনন সম্পন্ন হয়। এক নাম্বার কোশ্চেন এমসিকিউ আসবে, কোথায় যৌনজনন হয়? প্রোথ্যালাসে, কারণ এইখানে এনথেরিডিয়াম আছে, আর্কিগোনিয়াম আছে, দুইটা মিলে গেলেই তো যৌনজনন। শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে যে যৌনজনন তার নাম যৌনজনন, আর স্পোরের মাধ্যমে যে যৌনজনন তার নাম কি? অযৌনজনন। অযৌনজননে কি তৈরি হয়েছিল? স্পোর। আর যৌনজননে কি তৈরি হবে? শুক্রাণু ডিম্বাণু। আচ্ছা দেখো, নিম্নতকে খাজের কাছাকাছি আর্কিগোনিয়াম, রাইজোইডের কাছাকাছি এনথেরিডিয়াম, সহবাসী। আর্কিগোনিয়ামের বর্ণনা দিছে, বর্ণনাটা আপাতত লাগবে না। দেখো, ত্রিজননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে, এটা ফ্লাক্স আকৃতির। এটির একটা গ্রীবা থাকে, একটা উদর থাকে, দেখো একটা ফ্লাক্স। উপরের দিকে সরু, মাছ একদম নিচের দিকে কি একটু কি মানে একটু চৌড়া, অনেকটা কিসের মতো? ওই তোমার কি কলসের মতো, ফ্লাক্স বা কলসের মতো। এই পেটটাকে, চৌড়া অংশটাকে বলে উদর, আর উপরের পার্টটাকে বলে গ্রীবা। সরু অংশ কি বলে? গ্রীবা। তাহলে দুইটা পার্ট নিয়ে গঠিত একটা আর্কিগোনিয়াম, দুইটা পার্ট নিয়ে গঠিত। এই যে এইখানে দেখো, মোটা পার্টটাকে বলে উদর, আর উপরটাকে বলে কি? গ্রীবা। তাহলে দুইটা পার্ট, গ্রীবা এবং কি? উদর। গ্রীবার মধ্যে থাকে গ্রীবা নালিকা কোষ, এবং উদরে থাকে উদর নালিকা কোষ। এগুলো লেস ইম্পর্টেন্ট পড়া, দুইটা পার্ট, এগুলো একটু পড়ে নিবা। এগুলা এগুলো বুঝানোর মতো পড়া না, তবে আমি বলে দিছি গ্রীবা এবং উদর। আচ্ছা, অবশ্যই উদরে ডিম্বাণু তৈরি হবে, নিচের দিকে ডিম্বাণু তৈরি হবে। এই যে এখানে হবে ডিম্বাণু তৈরি, এই যে দেখো, উদরে ডিম্বাণু তৈরি হবে, উদরে ডিম্বাণু তৈরি হবে, নিম্নাংশে ডিম্বাণু তৈরি হয়। আচ্ছা, উদরে নালিকা কোষ থাকে, আর এখানে তোমার মিউসিলাস এবং মেলিক অ্যাসিড থাকে। তাহলে বলো, মেলিক অ্যাসিড কোন পার্টে থাকে? মহিলা পার্টে। মতে মেলিক অ্যাসিড, মতে মহিলা পার্ট। আর এখানে পিছলা টিসলা জিনিসপত্র থাকা লাগবে যৌনজননে, হ্যাঁ, অবশ্যই মিউসিলাস পিছলা জিনিস এগুলো থাকে। আচ্ছা, মিউসিলাস থাকে, আর এখানে কি থাকে? মেলিক অ্যাসিড থাকে। গেল এনথেরিডিয়ামে দেখো, পুংজননাঙ্গকে এনথেরিডিয়াম বলে, এটা গোলাকৃতির। এটা কিন্তু স্পেশাল মনে রাখবা। এনথেরিডিয়ামের অনেক আকার আকৃতি হইতে পারে, কিন্তু টেরিস, এটা কি পড়তেছি আমরা? টেরিসের ক্ষেত্রে অবশ্যই এটা কি হবে? গোলাকৃতির। এর ভেতরে 20 থেকে 50টা এন্ড্রোসাইট বা শুক্রাণু মাতৃকোষ থাকে। শুক্রাণু মাতৃকোষ গুলো কনভার্ট হয়ে যায়, এখানে কিন্তু মিওসিস টিওসিস ঘটবে না, কারণ সে নিজেই কি? এনথেরিডিয়াম। এগুলো কি? এন না? এরা কিন্তু ওই যে প্রোথ্যালাসের অংশ। প্রোথ্যালাসে যা আছে সব এন। এনথেরিডিয়াম, আর্কিগোনিয়াম, রাইজোয়েট, উমুক তুমুক সবগুলা কি? এন। যদি বলে রাইজোয়েটের প্রকৃতি কেমন? এন না টু এন? অবশ্যই এন, কারণ যতক্ষণ পর্যন্ত শুক্রাণু ডিম্বাণু না মিলতেছে ততক্ষণ পর্যন্ত সবকিছু এন। অ্যান্ড্রোসাইট, অ্যান্ড্রোসাইট তাহলে কি হবে? শুক্রাণু মাতৃকোষ, কি হবে? এন হবে, এন প্রকৃতির। আচ্ছা, পরে এগুলো বন্ধাকোষ আবরণে আবৃত থাকে, অমুক তুমুক, এগুলো বলছি একটু পড়বা। শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট, দুইটা যখন এই যে শিশির বা পানির সাহায্যে এগুলো কি আর্কিগোনিয়ামে পৌঁছাবে। এই দেখো শুক্রাণুটা, এই যে শুক্রাণুটা, এই যে কি পুরুষেরটা এনথেরিডিয়াম, এনথেরিডিয়াম থেকে শুক্রাণুটা, বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণুটা বের হইলো। এই যে দেখো শুক্রাণু, এই শুক্রাণু কিন্তু চিনা লাগবে। শুক্রাণুতে ছবি আসতে পারে। এই শুক্রাণু দিল বহু ফ্লাজেলা, মহাশয়ের শুক্রাণু কয়টা ফ্লাজেলা? দুইটা। তাহলে আমি দুইটা ফ্লাজেলা দিলাম, বহু ফ্লাজেলা দিলাম, বললাম ক আর কর মধ্যে পার্থক্য লিখো, বা কোনোভাবে বুঝাই দিলাম এটা কি, বুঝছো? আচ্ছা, বললাম যে ওটার মধ্যে থ্যালাস তৈরি হয়, এটার মধ্যে প্রোথ্যালাস তৈরি হয়। তাহলে তোমার বুঝে নিতে হবে কোনটা কি। আচ্ছা দেখো, এখন এই যে এখানে তৈরি হয়েছিল ডিম্বাণু, এই যে এখানে ডিম্বাণু, মহিলাটাতে ডিম্বাণু, আর এটার ক্ষেত্রে শুক্রাণু তৈরি হলো। এখন বৃষ্টির পানির সাহায্যে বা শিশিরের মাধ্যমে
মেলিক অ্যাসিড নিশ্চিত হবে, বৃষ্টির পানিতে ওইটা কি আকর্ষিত হয়ে মেলিক অ্যাসিডের টানে ছুটে যাবে, দুইটা একসাথে মিশবে, যেটাকে বলে নিষেক, নিষেকের ফলে ডিপ্লয়েড কি তৈরি করবে, জাইগোট, জাইগোটের অপর নাম কি ওস্পোর, আমরা দেখাইছি, হ্যাঁ, ওস্পোর তৈরি করবে। আর ওস্পোর বা জাইগোট কি তাইলে স্পোরোফাইটের প্রথম কোষ, এই যে দেখো জাইগোট বা ওস্পোর স্পোরোফাইটের প্রথম কোষ, এটা পরীক্ষা আসবে। স্পোরোফাইটের প্রথম কোষের নাম কি জাইগোট, শুক্রাণু ডিম্বাণু মিলে গেল জাইগোট, এখানে নর্মাল কথাবার্তা বলা আছে। এই যে জাইগোট, জাইগোট থেকে একটু পরে কিন্তু বিভাজন শুরু হবে, মাইটোসিস বিভাজন। জাইগোট কি টুয়েন না, টুয়েনে কি বিভাজন হয়, মাইটোসিস। পরবর্তীতে এখানে ব্রণ তৈরি করবে, ব্রণটা ডেভেলপ করবে, পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি করবে। দেখো প্রাথমিক পত্র বা এটা গাছ তৈরি করা শুরু করলো, ব্রণ তৈরি করা শুরু করলো, প্রোথ্যালাসের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটতেছে। কারণ প্রোথ্যালাসের মধ্যে ছিল ডিম্বাশয়, শুক্রাশয়, এন্টিডেমার্কিগুনিয়াম, এখানে তৈরি হচ্ছে শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু মিলনটা হচ্ছে প্রোথ্যালাসের মধ্যে, জাইগোটটা তৈরি হচ্ছে প্রোথ্যালাসের মধ্যে, ব্রণটা তৈরি হচ্ছে প্রোথ্যালাসের মধ্যে, এন্ড ব্রণটা ডেভেলপ হয়ে একটা উদ্ভিদ তৈরি করতেছে। এটা যখন বড় হবে, দেখো যেটা বড় হবে, এই প্রোথ্যালাসটা তখন নষ্ট হয়ে যাবে। তাহলে যখন ব্রণটা বড় হওয়া শুরু করবে, প্রোথ্যালাস কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, প্রোথ্যালাস যে তৈরি হয়েছিল এই প্রোথ্যালাসটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, বললাম আমরা প্রোথ্যালাস একসময় নষ্ট হয়ে যাবে, আমাদের কিন্তু ইয়া শেষ, জনজনন শেষ। জনজনন কিন্তু আগের কথাগুলো, জনজনন নতুন কোনো কিছু না, একটু গুছায় লেখা লাগবে, অবশ্যই চিত্রগুলো আঁকা লাগবে, বুঝছো? এই যে এই চিত্র আঁকা লাগবে, যেখান থেকে তোমাকে শুক্রাণু নির্গমন দেখাইতে হবে, আর এখান থেকে তোমার ডিম্বাণু দেখাইতে হবে, এই চিত্র আঁকা লাগবে যখন জনজনন ব্যাখ্যা করবা। জনজনন ব্যাখ্যা করবা, এই চিত্র অবশ্যই আঁকা লাগবে। তুমি বাংলা কথা কয়টা লাইন লাগবে, এখানে তো বেশি লাইন নাই, তো এখানে বাংলা কথা অবশ্যই লিখবা, দেন অবশ্যই কি লিখবা, দুইটা চিত্র আঁকবা, দুইটা চারটা চিত্র আঁকবা, শুক্রাশয় ডিম্বাশয় শুক্রাণু ডিম্বাণু, চারটা চিত্র আঁকবা, নিষেক দেখাবা, এইটাও আঁকতে পারো। এরকম আঁকলে কতক্ষণ লাগবে, একটা লাভ দিয়ে দিবা, উপরে একটা গাছ এঁকে দিবা, ছোট একটা গাছ, 10 সেকেন্ডের ব্যাপার সেবার। চিত্র সুন্দর লাগবে না, বাট বেসিকটা ঠিক রাখলেই হবে। এই তুমি থেলাস আঁকছো, এখানে রাইজোট মেরে দিছো, পরে এইখান থেকে যে মূল দেখাইছো, যে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হইতেছে, মানে একটা বাচ্চা উদ্ভিদ তৈরি হইতেছে, এই যে এটা এটা হচ্ছে তার কাণ্ড, এখানে পাতা, আর এগুলো মূল, শেষ। কতক্ষণ লাগবে আর? আচ্ছা, এখন এই যে পরবর্তীতে আছে জনুক্রম, এই জিনিসটাই আমরা যে আজকে ক্লাসে যা পড়ছি না, তার একটা সামারি দেখো, আমি দেখাই। এই যে দেখো, পাতার কিনারায় তৈরি হচ্ছে সুরাস, সুরাস থেকে স্পোরাঞ্জিয়া, স্পোর মাতৃকোষ, মায়োসিসে তৈরি করছিল স্পোর। আজকের ক্লাস স্পোর গুলা অঙ্কুরিত হয়ে তৈরি করছিল প্রোথ্যালাস, প্রোথ্যালাসের মধ্যে দুইটা জিনিস থাকে নিচের দিকে, এন্থিডেমার্কিগুয়াম, এই দুইটা মিলে তৈরি করে যৌন মিলন করে, দুইটা মিলে শুক্রাণু ডিম্বাণু, মানে এন্থিডিয়াম থেকে আসে শুক্রাণু, আর্কিডিয়াম থেকে আসে ডিম্বাণু, এটাও এন এটাও এন, এই দুইটা মিলে গেছে, তার মানে কি টুয়েন, জাইগোট বা ওস্পোর, জাইগোট বা ওস্পোর, বুঝছো? আচ্ছা, ওস্পোর আর জাইগোটের মধ্যে আপাতত মনে রাখো একই, যদিও সূক্ষ্ম একটা পার্থক্য আছে, বাদ দেও। ওস্পোর টুয়েন, জাইগোট টুয়েন, শুক্রাণু ডিম্বাণু মিলন। তাহলে দেখো, যতক্ষণ পর্যন্ত এন দশা ছিল, ওটা কি ছিল, গ্যামেটোফাইটিক দশা, এখন টুয়েন শুরু হয়ে গেছে, এজন্য এখানে দেখো ডট ডট লাইন একটা সেপারেশন লাইন দিচ্ছে। দেখো স্পোর মাতৃকোষের মধ্যে, যে আজকে একদম প্রথম দিকের পড়া, স্পোর মাতৃকোষে ছিল মাইটোসিস হয়েছিল, সরি মায়োসিস হয়েছিল, তৈরি করছিল স্পোর। আর এইখানে দেখো শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে তৈরি করছে জাইগোট। তাহলে টুয়েন এর আগে একটা দাগ, এবং এন তৈরি হওয়ার আগে একটা দাগ, বুঝছো? এন তৈরি হওয়ার আগে একটা দাগ, মানে এইটুকুই, যে এই এলাকাটুকু হইছে এন, মানে গ্যামেটোফাইটিক, আর বাকি এলাকাটুকু হইছে কি, স্পোরোফাইটিক। এইটাই তুমি জাস্ট চিত্র আকারে দেখছো, মানে আমরা জাস্ট এই যে নামগুলো লিখলাম, তুমি নামগুলো লেখা, দেন অল্প করে একটা চিত্র এঁকে দিলা, এটা কিন্তু আঁকা শিখা লাগবে, এটা মাস্ট লাগবে। এন্ড যেটা তোমরা ভুল করবা, বলে দেই, এই যে সেপারেশন লাইন, এইখানে অবশ্যই এন দশাটাকে দেখো, এখানে যদি এরকম করে ফেলো, এটা অর্ধেক এটা ওইটা, এটা কিন্তু অসমাকৃতি জনুক্রম হইল না। আমরা বলতেছি জনুক্রম, জনুক্রম বলতে হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা, পর্যায়ক্রমিক আবর্তন। এইটুকু হ্যাপ্লয়েড, দেখো এইটুকু ছিল তার কি হ্যাপ্লয়েড, আর বাকিটুকু ছিল কি ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড দশাটা কি বড় না? কোন দশা বড়? তুমি এমন ভাবে ছবি আঁকবা যাতে কমপক্ষে কখনো এরকম হয় না হয়, অবশ্যই এই যে দেখো এইটা বেশি, তাহলে টু এন কি দেখাবা, বেশি দেখাবা, আর এন কি দেখাবা, ছোট দেখাবা, মানে এমন ভাবে আঁকবা যাতে এই যে সেপারেশন লাইনটা তোমাকে অবশ্যই অসম হয়, এটা তো অবশ্যই কি হয়, অসম হয়। অর্থাৎ এন দশাটাকে তোমাকে ছোট দেখাইতে হবে। তুমি যে এরকম করো চিত্রমিত্র আইকা, এমন ভাবে আঁকছো, নামগুলো ঠিকঠাক, বাট এমন ভাবে আঁকছো তুমি, মানে এন দশাটা চিত্রমিত্র আইকা এমন ভাবে আঁকছো যে এন দশা তুমি একদম সমান দেখাই ফেলছো, বেশি দেখাই ফেলছো, তোমাকে একদম জিরো দিবে। তো এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, এন দশা তুমি যেমনি আঁকো, এই যে এই চক্রের মাধ্যমে এই যে সেপারেশন লাইন যে টানবা, এই লাইনের মধ্যে যাতে সেপারেশন লাইনের মধ্যে কম অংশ জুড়ে থাকে কি এন অংশটা, আর বেশি এলাকা জুড়ে থাকবে কি টু এন অংশটা। তাহলে দেখো যেগুলো টু এন, এগুলো আমরা দেখলেই চিনতেছি,
জাইগুড, জাইগুডের পরে নতুন একটা উদ্ভিদ, তারপরে এখান থেকে সোরাস, সোরাস স্পোরাঞ্জিয়া, স্পোর মাতৃকোষ, এই পর্যন্ত কি ছিল 2n। পরে স্পোর মাতৃকোষে মায়োসিস ঘটছিল, স্পোর তৈরি করছে, স্পোর থেকে থ্যালাস তৈরি করছে, থ্যালাস থেকে এন্টেরিয়াম আর্কিগোনিয়াম শুক্রাণু ডিম্বাণু, এই পর্যন্ত n। শুক্রাণু ডিম্বাণু মিলে গেছে, আবার হয়ে গেছে কি 2n। তাহলে বলো তো এই যে চক্রের, এই চক্রের প্রথম কোষের নাম কি? 2n চক্রের প্রথম কোষের নাম কি? ও স্পোর বা জাইগুড। আর n চক্রের প্রথম কোষের নাম কি? স্পোর। এইটা কিন্তু পরীক্ষায় আসবে, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। তাহলে এটাকে বলে জীবন চক্র। জীবন চক্র মানে কোন জীবের, হ্যাঁ, কোন জীবের জীবনে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা, এই যে n এবং 2n দশার পর্যায়ক্রমিক আবর্তন, যত গাছ হবে তত ততই দশাটা করতে হবে। পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। ক নম্বরে আসে জনুক্রম কাকে বলে? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। কোন জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। এই কথা বইয়ে লেখা আছে। জনুক্রম কাকে বলে? তোমাকে যদি প্রশ্ন করে যে ফার্নের জনুক্রম ব্যাখ্যা করে, এটা পরীক্ষা আসবে। দেখো কতবার আসছে, ঢাকা বোর্ড আসে 16তে, সকল বোর্ড আসছে 18তে, আর 19-এর পরে তো এখানে আর পরীক্ষা হয় না, এই অধ্যায়ের কোনো পরীক্ষা হয় না 19 সালের পরে। আচ্ছা এই দেখো, কোন জীবের জীবন চক্র সম্পন্ন করার জন্য হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার পুনঃ আবির্ভাব মানে কি পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। কোন জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। এই কথাগুলো রিপিট করছে। স্পোর মাতৃকোষ থেকে 16টা, ওই যে প্রথম পড়ে আসছে এখান থেকে 64টা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়, এগুলা রিপিট করছে। তাহলে এই চিত্র কিন্তু মাস্ট আঁকা শিখতে হবে, প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, এই চিত্র আমরা যখন নেক্সট পরীক্ষা নিব এটা কিন্তু থাকবে। দেন দেখো এখানে বলছে পার্থক্য শেষ আমাদের। ব্রায়োফিটা টেরিডোফাইটা, একটা n একটা 2n, এই যে প্রথম ক্লাসে সেপারেশন লাইনটা ছিলাম না, ওইখানে কিন্তু 4-5টা পার্থক্য হয়ে গেছিল। এরা কি ষোড়দশরা বটার উপর নির্ভরশীল, আর এখানে কেউ কার উপর নির্ভরশীল না। এইটার মধ্যে অঙ্কুরিত হয়ে থ্যালাস বা প্রোটোনেমা তৈরি করে, আর এখানে কি প্রোথ্যালাস তৈরি করে। এদের মধ্যে ভাস্কুলার টিস্যু এদের মধ্যে আছে, এদের মধ্যে সোরাস তৈরি হয় না, এদের মধ্যে কোনো সোরাস নাই, আর এদের মধ্যে সোরাস আছে। হ্যাঁ, এদের মধ্যে ডি ফ্লাজেলা, এদের মধ্যে কি ব্লু ফ্লাজেলা। এই পার্থক্যটা কিন্তু খ নম্বরে আসে, সিলেট বোর্ডে কিন্তু ছোট গতে আসছে, এটা এটা পড়া লাগবে। মশ পানির মধ্যে কে উন্নত বলতো? ফার্ন। এটা কিন্তু বড় গতে আসে। তাহলে তুমি কি লিখবা? বলবা এই যে মশের ক্ষেত্রে এই যে বৈশিষ্ট্যগুলা, এটা থেকে এটা আপডেট, যেরকম এই যে পরিবহন টিস্যু থাকা, সোরাস থাকা, ডিফ্লাজেল, এটা হচ্ছে বোফ্লাজেল, এগুলো এগুলো কইলা যে ডিপ্লয়েড, এটা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে ডিপ্লয়েড, মূল দেওয়া পাতা নাই, মূল দেওয়া পাতা আছে, এগুলা ফেসাল পারলে কি হয়ে যাবে? এই উত্তরটা হয়ে যাবে। কি উন্নত? এটা কিন্তু ফেসাল পারবাদ আর কিছু না। দেখো ব্যবহারিক, তারপর আছে সার সংক্ষেপ, দক্ষতা অর্জন, এইটুকু পড়বে, এগুলো এমসিকিউ এর মধ্যে আসবে। হ্যাঁ, এইখানে রিডিং পড়বা, এগুলো পড়ছি আমরা, সব পড়ছি, দেখো একটাও পড়া না। এই যে এটাও পড়ছি, নগ্নবীজকে কি বলে? পাম ফার্ন। আর মশ একে কি বলে? সানফার্ন। টেরিসকে কি বলে? সানফার্ন। আচ্ছা, আর স্বর্গরাজ্য বলে তো কাকে বলে? ব্রায়োফাইটের স্বর্গরাজ্য কি? দার্জিলিং। ঠিক আছে, তো এইটুকু পড়লে আমাদের এই অধ্যায় কমপ্লিট।